অনেক শুভেচ্ছা, পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। কেমন আছো বন্ধুরা? কে কী পিঠে বানালে একটু বলো, একটুখানি রেসিপি দিও। আমিও কালকে একটু অল্প পিঠে হাত করেছিলাম। ওই যেটুকু না করলে নয়, শরীর মন কোনোটাই ভালো নেই। তাই জন্য যেটুকু না করলে নয় সেইটুকু নিয়ম রক্ষে আর কি করেছিলাম। কালকে ওই করতে গিয়ে আর পুজো একটু সকালবেলা অল্প ফল মিষ্টি দিয়ে পুজো, এবারে নানান দিক থেকে খুব একটা ঝড়ঝাপটা যাচ্ছে। সেই জন্য আমাদের লক্ষ্মী পুজোয় পৌষ মাসে লক্ষ্মী পুজোটা ভোগ টোগ দিয়ে হয়, সেই জন্য এবছর আর করা হলো না। ওই দুই জায়গায় একটুখানি এমনি শুকনো চাল, পাটালি, এসব নতুন পাটালি ফল মিষ্টি, নাড়ু ঠাড়ু দিয়ে করা হলো একটু পিঠে। আর পিঠে আজটা আলাদা করে, ওটা ভোগে দেওয়া হয়নি। আলাদা করে একটু দুধ পুলি অল্প সামান্য বানিয়ে সবাইকে দিয়েছিলাম, এই, আর কিছু করিনি। এই করতেই আমার মনে হলো আর আসতে পারলাম না তোমাদের কাছে। শরীরটা আর আজকে সকালবেলা থেকে তো পিয়ারলেসে ছিলাম, সব পরীক্ষা নিরীক্ষা করিয়ে এলাম, এসেই শুনলাম একটা খবর। যাই হোক, ভালোই ভালোই সব হয়ে যাক। তারপর তো এসআইআরের ব্যাপার চলছে, সেখানে আমারটা হয়ে গেছে, আমার হাজব্যান্ডেরটা একটু আটকাচ্ছে। ও ও আবার গেছে আজকে, ওর সব হায়ার সেকেন্ডারির অ্যাডমিট কার্ড খুঁজে দিতে হলো, বয়সের গণ্ডগোল। এই আর কি। তোমরা একটু বলো কি পিঠে পুলি বানালে শীতকালে, কী রকমভাবে কাটাচ্ছ, শীতের এত সবজি কে কী রান্না করছো। শীতকালে সবজিগুলো অ্যাকচুয়ালি কী হয় জানো তো, সব রকম সবজি দিয়ে তুমি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে টমেটো টমেটো কেটে ধনেপাতা দিয়ে বেশ করে ধনেপাতা দিয়ে নামিয়ে দাও, নেড়ে চেড়ে শুকনো করে, হলুদ লঙ্কা নুন মিষ্টি, আর কিছু লাগে না। শীতকালের সবজিগুলো এত সুন্দর টেস্ট হয়, মানে কোনো বিশেষ এক গাদা মশলা দিতে লাগে না, ওতেই হয়ে যায়। ওতেই বেশ, আমার তো বেশ ভাল লাগে। একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, ফুলকপি মরিচ, টমেটো দিয়ে, ধনেপাতা কুচি দিয়ে, খুব ভাল লাগে খেতে। খেয়ে দেখো। আচ্ছা, আজকে যে গল্পটা পড়ছি তার নাম হচ্ছে হয়তো আবার দেখা হবে। কেন আজ হঠাৎ এত পুরনো কথা মনে পড়ছে নন্দিনীর? এসব কথা তো মনে পড়ার কথা নয়, তবে কেন পড়ছে? বহুদিন আগের ফেলে আসা দিনটা কি করে সামনে এসে গেল? সরস্বতী পুজোর দিন কথা বলতে এসেছিল তমাল। তমালকে নন্দিনীর খুব ভালো লাগে, কিন্তু কোনোদিন প্রকাশ করতে পারেনি। তমালও ওর দিকে তাকিয়ে দেখত, কোনোদিন বলেনি। হঠাৎ সরস্বতী পুজোর দিন তমালকে প্রসাদ বিতরণ করতে দেখে নন্দিনী চলে যাচ্ছিল। তমাল যেন নিজের সমস্ত ইচ্ছে শক্তি দিয়ে ডাকলো, নন্দিনী, প্রসাদ নিয়ে যাও। নন্দিনীর পা দুটো যেন থমকে দাঁড়িয়ে পড়ল। বড়লোকের ছেলে তমালকে ভালোবাসার দুঃসাহস ছিল না, তাই নিজেকে আড়ালেই রাখত। তমাল এগিয়ে এসে ওকে প্রসাদ দিল, বলল, আমাকে দেখলেই পালিয়ে যাও কেন? কোথায় পালিয়ে যাই? যাও, আমি জানি। আমার যাও, যা বলার আছে আজ তোমাকে বলতেই হবে। আমার সত্যি কিছু বলার নেই, বলেই ওখান থেকে বাড়ির দিকে চলে গেল নন্দিনী। নন্দিনী জানে দুঃস্বপ্নের জাল বুনে কোনো কাজ নেই। তমালের সঙ্গে তারই কাকার মেয়ে মন্দিরার বিয়ে ঠিক হয়ে গেছে। তমাল কি তা জানে না, নাকি জেনেও তাকে অপমান করছে?
গতকাল কাকিমার মন্দিরা গিয়ে কত কাপড় কিনে নিয়ে এসছে। নন্দিনীর বাবা তো শাড়ি গিয়ে কত শাড়ি কিনে আনলো। কাকা ব্যবসায়ী, তার অনেক টাকা, তিনি যা দিতে পারবেন নন্দিনীর বাবা তো তা পারবেন না। প্রচুর অশান্তি হয়। তমাল জানিয়েছে সে মন্দিরাকে বিয়ে করবে না। নন্দিনী শ্যামলা হলেও মিষ্টি সুন্দরী, আর মন্দিরার রংটা ফর্সা ছাড়া কোনো গুণ নেই। পড়াশোনায় স্কুলের গণ্ডিও পেরোতে পারেনি, সেখানে নন্দিনী MA পাশ করে সরকারি স্কুলে চাকরি পেয়ে গেছে। তমাল শিক্ষিত মেয়ে পছন্দ করে। নন্দিনীর বাবাকে কাকা যাচ্ছে তাই ভাবে অপমান করে। নন্দিনীর বাবা 7 দিনের মধ্যে এক আধা শিক্ষিত সরকারি কেরানির সাথে বিয়ে দিয়ে দেন। নন্দিনী সেই বিয়েতে সুখী হতে পারেনি। অসম্ভব বদমেজাজি মানুষ ছিল, তবে স্কুলের কাজটাও ছাড়েনি। অসভ্য বরের অত্যাচারও মেনে নেয়নি। সেখান থেকে বেরিয়ে এসে পুরুলিয়ার একটি সরকারি স্কুলে কাজ করে। তমালও অশিক্ষিত ঝগড়ুটি মেয়ের সাথে ঘর করতে না পেরে কি ভবিতব্য, সেই পুরুলিয়ারই সরকারি কলেজে পড়াতে চলে আসে। বহু বাকবিতণ্ডার পর অবশেষে মোটা খোরপোশের বিনিময়ে ডিভোর্স হয় তমাল আর মন্দিরার। পুরুলিয়ার একটি গ্রাম্য মেলাতে হঠাৎ দুজনের দেখা হয়ে যায়। দুজনে চা খেতে খেতে অনেক গল্প করে। বেশ কয়েকদিন বন্ধুর মতো চলাফেরার পর তমাল বিয়ের প্রস্তাব দেয়। নন্দিনী বলে, কি দরকার বিয়ে করে, দুজনের বন্ধু হয়ে থাকা যায় না? শুধু ভালো বন্ধু, পরস্পরের বিপদে আপদে থাকবো দুজনে পাশাপাশি। কি দরকার আর বন্ধনে জড়ানো? আমি আর বন্ধনে জড়াতে চাই না। তমাল বলল, অমিত রে আর বন্যার মতো? নন্দিনী হেসে বলল, হ্যাঁ তাই। আমরা না হয় এ যুগের শেষের কবিতার নায়ক নায়িকা হয়ে থাকি। বেশ, তাই থাকবো। তমাল বলল, তাহলে দিঘির জলে ঘুঁটি ডোবাতে আপত্তি? হ্যাঁ, কেন? প্রথমত বিয়ে হলেই রোম্যান্সটা হারিয়ে যায়। তমাল বলল, মোটেই সেজন্য নয়। তবে আর কিসের জন্য? তুমি খুব ভালো করেই জানো আর কিসের জন্যে। নিজেকে আর কত ফাঁকি দেবে? কে বলল তোমাকে আমি নিজেকে ফাঁকি দিচ্ছি? আমি জানি, যেহেতু আমি তোমার বোনের স্বামী ছিলাম, তাই তোমার মনের কোথাও কোনো বাধা আছে। তা হয়তো হবে, তাহলে এভাবে নিজের ভালোবাসাকে হারাবে? ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তবে তা হারিয়ে যায় না, ঠিক তা থেকে যায়। তাহলে আমি যাই, আমার ট্রান্সফার অর্ডার এসেছে। কোথায়? কোথায়? নর্থ বেঙ্গলে। ভেবেছিলাম বিয়ে করে একসাথে যাব, পাহাড়ে রোম্যান্স জমে যাবে। তা হবার নয়। তা হবার নয় তমাল। আমার বাবা মায়ের সাথে আর সম্পর্ক থাকবে না। কাকা কাকিমা বাবা মাকে অপমানে জর্জরিত করবে। আমি একমাত্র মেয়ে, শেষ জীবনে কে দেখবে ওদের? সত্যি, বড়দের এই জেদের জন্যে যে কত ভালোবাসা হারিয়ে যায়। ভালোবাসা হারায় না, ভালো যদি সত্যি বেসে থাকো তবে তা ঠিক থেকে যায়। তমাল বলে, আমি তবে যাই, আবার হয়তো কোথাও আচমকা দেখা হয়ে যাবে। হ্যাঁ, ভাগ্যে যদি থাকে তবে আবার তবে ঠিকই দেখা হবে। আবার হয়তো দেখা হবে তাদের, কি হবে না জানি না, সেটা গল্প জানে। তমাল আর নন্দিনী জানে, তাদের ভাগ্য জানে।
আমাদের সময় এগুলো খুব হতো। অনেকে জেদ করে বিয়ে করে বাড়ি থেকে পালিয়ে যেত, কিন্তু বাবা মার সঙ্গে সম্পর্ক থাকতো না হয়তো 1-2 বছর, কিন্তু শেষ পর্যন্ত মেনে নিতেন তারা। কিন্তু অনেক মেয়ে আবার ভয় পেত, না বাবা মার সঙ্গে সম্পর্ক থাকবে না, এটা ভাবতেই ভয় পেত। কাজী কেউ মেনে মানে সাহস করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে করতো, প্রেম করতো, প্রেম করে বিয়ে করতো, কিছুদিন হয়তো সম্পর্ক থাকতো না, আবার কেউ ভয় পেয়ে পিছিয়ে আসতো। এইভাবেই তখনকার দিন কাটতো। কিন্তু তখনকার প্রেম বা ভালোবাসা অনেক বেশি খাঁটি ছিল। পয়সা দিয়ে মেপে ওজন হতো না, আবার কোথাও হতো। বলে বলি যে আমি সবসময় ব্যতিক্রম, সবসময় সব জায়গায় আছে। আমি এমন একটা গল্প জানি যেখানে আম প্রেম করে বিয়ে করেও আম বিয়ের তখনকার দিনে বিয়ের ঠিক আগেই বরের বাড়ি থেকে 14,000 টাকা পণ চাওয়া হয়। এরকম পণ তো নিয়ে মানে প্রেমের বিয়ে হোক বা না হোক, পণ মেয়েদের যেন দিতেই হতো। তাহলে আর এত পড়াশোনা করে লাভটা কি? মেয়েদের মেয়েদের স্বাধীনতাটা কোথায়, যদি পণ দিয়েই তাদের বিয়ে দিতে হয়?